যেহেতু বের করা হয়েছে তাহলে শেখ হাসিনাকে আপনার বয়কট করা উচিত। আপনি করবেন? করবেন না। তাহলে দুটো একসাথে আমরা মানতে পারছি না। আমরা দুজনের একজনকে মনে করছি অপরাধ করেছে, হয় শেখ হাসিনা অপরাধ করেছে অথবা আপনি অপরাধ করেছেন, দুটার একটা। এবার আপনি কোনটা মানবেন সেটা আপনার পরের বক্তব্যে আপনি জবাব দেবেন। 2 নাম্বার হচ্ছে আপনি আপনার যে ছাত্রলীগের কমিটি ছিল, আপনার ঠিক আগের কমিটির একজনকে আমরা দেখেছি, আমি নাম ধরে বলছি, সোহাগ সাহেবকে দেখেছি যে সুন্দর ব্যাগ টেক নিয়ে তারপরে নমিনেশন পেপার জমা দিতে এসেছে 2018 সালে নির্বাচনে। ছাত্রলীগের একজন নেতা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে বের হয়েই তার কোনো চাকরি নাই, ব্যবসা নাই, তিনি কিভাবে নমিনেশন পেপার কিনতে আসেন এবং নির্বাচনে যেতে যান? কারণ বাংলাদেশে এখন নির্বাচন করতে গেলে তার অন্তত 2-4 কোটি টাকার মালিক হতে হবে, সেটা লিকুইডিটি মানি থাকতে হবে। তো সেই লোক কিভাবে নির্বাচনে যায়? অর্থাৎ আমরা দেখছি, আমরা তো বাংলাদেশেরই মানুষ, তো আমরা তো জানি যে ছাত্রলীগের এখন ইনকাম ভালো, অতএব আপনি যদি আমাকে একটা পদ দেন আমি দেশে ফিরে আসতে রাজি আছি ভাই, আর কোনো কিছু দরকার নেই। 3 নাম্বার হচ্ছে যেটা বলতে চাই, আপনি সালাউদ্দিন কাদের চৌধুরীর কবর ভাঙার বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন। না, কবর ভাঙি নাই ভাই, আপনি ভিডিওটা আবার দেখবেন। যেটা করেছেন, একটা প্লাস্টিকের সাইনবোর্ড ছিল, শহীদ লেখা কিন্তু হয়েছে। আমি কিন্তু খুব মনোযোগ সহকারে আপনার বক্তব্য শুনছিলাম। আপনি আশা করছি শুনবেন এবং আমার কোনো ভুল থাকলে সেটা আপনার বক্তব্যের সময় আপনি বলেন। তো আপনি সেখানে যেটা করেছেন, আপনার 1 নাম্বার হচ্ছে যদি আপনার মনে হয় যে দেশের আইনের কোনো ব্যত্যয় ঘটেছে, আপনার একটা মামলা করা উচিত ছিল যে এই ট্রাইব্যুনালে ওনার রায় হয়েছে, রায় হওয়ার পরে ওনার ফাঁসি হয়েছে, উনি শহীদ দিতে পারেন না, কিন্তু সেটা আপনি করতে পারবেন না। কারণ হচ্ছে এই শহীদ কিন্তু কোনো রাষ্ট্রের সম্মাননা না। আমি আপনাকে একটু 30 সেকেন্ড একটা কথা বলছি যে এখানে রাব্বানী ভাই তো ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিল। আমাকে যেই কেসে অভিযুক্ত করা হয়েছে, এখানে গোলাম রাব্বানী এই প্রোগ্রামে বলছেন যে ধর্ষণের অভিযোগে নাই, ধর্ষণের সহযোগিতা, অর্থাৎ ভিকটিমের যে অভিযোগ ছিল যে মেয়েটি আমার কাছে বিচার দিয়েছিল, আমি বিচার করি। আমার ব্যাখ্যা আমি দিয়েছি যে ফৌজদারি অপরাধের বিচার করা আমি কোনো অথরিটি না। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন, আমি চ্যানেল আইয়ের 3য় মাত্রায় একটি প্রোগ্রামে গেছিলাম, তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে কমেন্টস করছেন যে নূর তো ধর্ষক, সেই প্রোগ্রামে কয় টাকা দিল। আমি এটা বলতে চাচ্ছি আপনাকে, যেখানে প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি তারাই আপনার ধরেন আইনের তোয়াক্কা না করে একজনকে অপরাধী বানিয়ে দিচ্ছেন। সুতরাং ছাত্রলীগ তো তাদেরকে তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। আপনি একজনের সাথে আরেকজনকে মিলাবেন না। আমি কখনোই মানে ইন্টেনশনালি কখনোই বলি নাই যে আমার সাবেক বিবি ধর্ষক। সেখানে আপনি একজন আইনের ছাত্র, সে বিবাহিত লোক, সে কিভাবে ধর্ষক হবে? আইনের মাধ্যমে যাওয়া, যদি তারা কোনো আইন ভঙ্গ করে থাকে তাহলে আইনের মাধ্যমে যাওয়া। ভাই আপনি কন্টিনিউ করবেন, কিন্তু মাসুদ কামাল ভাই কিছু একটা বলতে চাচ্ছিলেন, অনেকক্ষণ ধরে চেষ্টা করছিলেন, আপনার মাধ্যমে আপনাকেই বলতে চাচ্ছিলেন হয়তো। জি মাসুদ ভাই প্লিজ। না আমার আপনি নতুন করে বলার কিছু নেই। আমার কাছে মনে হচ্ছে কি, দেখেন প্রায় 2 ঘন্টা হয়ে গেল, তাই না? 2 ঘন্টা ধরে এখন যে আলোচনা চলছে, আমি যেটা বলি, বিশেষ করে আপনার নূর এবং ইয়ের সঙ্গে, এই রব্বানির সঙ্গে এইভাবে যদি আপনার মনে করেন ও বললো আমি বললাম, ও বললো আমি বললাম, এভাবে বললে কিন্তু আপনার সারা চলবে। হ্যাঁ, তো সারা চালানোর মতো ওনাদের এনার্জি আছে। আমি তো বুড়া মানুষ ভাই, আপনি আরেকটু বসেন, আপনি বুড়া অবশ্যই না, আপনি এত বুড়া হন না। আচ্ছা, আমার মনে হয় মাসুদ কামাল ভাই শেষ করুক, ইলিয়াস ভাইয়ের পরে মাসুদ কামাল ভাই শেষ ফিনিশিং দেখ, ভালো হবে। সিনিয়র থেকে সিনিয়র আপনি সরাতে গিয়েছেন, সেটা আইনের মাধ্যমে যাওয়া উচিত ছিল। আপনি মামলা করতে পারতেন, তারপরে কোর্ট যদি মনে করে সেখানে তারা লোক পাঠিয়ে তারপর সেটা সরাতে পারতো, সেটা আপনি করেন নাই। 2 নাম্বার অপরাধ যেটা করেছেন সেটা হচ্ছে তাদের পরিবার, সে কিভাবে মারা গেছে সেটা তাদের ব্যাপার, সেটা মানে রাষ্ট্র সেটার বিচার করেছে, সেই বিচার নিয়ে প্রশ্ন আছে, সেই প্রশ্নে যাচ্ছি না। কিন্তু তারা মনে করছে যে তার বাবা বা তার স্বামী সে যে রাজাকার, এটা নিয়ে আপনার কোনো প্রশ্ন আছে? সে যে অশিক্ষিত রাজাকার, এটা অবশ্যই আছে। সে কোথাও বলেন নাই কখনো সে যে রাজাকার, অবশ্যই আছে। সে কখনোই বলতে হবে কেন? আপনি বলছেন চট্টগ্রাম ভাই জানে, কিন্তু যে আদালত থেকে সুখরঞ্জন বালিকে তুলে নিয়ে ইন্ডিয়াতে পাঠিয়ে দেওয়া হয়, সেই ট্রাইব্যুনাল নিয়ে আমাদের সমস্যা আছে। অতএব আমরা এই বর্তমানের এই আইন মানি না। আমি ব্যক্তিগতভাবে এই আইন আমি মানি নাই। এই ট্রাইব্যুনাল নিয়ে যথেষ্ট স্কাইপ কেলেঙ্কারি থেকে শুরু করে এগুলো ওপেন সিক্রেট, এগুলো কোনো কিছু তো গোপন নাই রাব্বানী ভাই, মানে গোপন না তো, আপনি নিজেও জানেন। 30 বছর 40 বছর আগের কেস আপনি এখন যে করা সৎসাহস করেছেন, সেখানে আপনার মানে সবকিছু পারফেক্ট হবে এভাবে আপনি কিভাবে বুঝতে পারলেন? 40 বছর আগের কেস, জাস্টিস ডিনাইড, জাস্টিস ডিলাইড।
তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনার ইয়ে করবে, প্রধান বিচারপতিকে বলবে যে একটারে ঝুলাই দাও, যত তাড়াতাড়ি পারো একটাকে ঝুলাই দাও, প্রমোশন দিব, এটা বলবে? এটা স্কাইপ কেলেঙ্কারিতে বের হয়েছে এইসব কথাবার্তাগুলো। অতএব এটা নিয়ে তো ভাই বিতর্ক আপনারা তৈরি করেছেন, আমরা করি না। অতএব এই ট্রাইব্যুনালে যে বিচার হয়েছে সে বিচার আমি মানি না। আর শহীদ, আচ্ছা যাই হোক ইলিয়াস ভাই, আমি এই ছোট বিষয়টা আমি কনক্লুড করছি। আমি কিন্তু তারপরে বলে দুঃখ প্রকাশ করেছি যখন দেখেছি যে আমি সেটা আমার ইন্টারেস্ট ছিল খুব সিম্পল, যে নামের আগে শহীদ কথাটা মানে ভালো লাগে নাই আমার কাছে। আমি সহ না আরো সবার সাথে, কিন্তু আমি দুঃখ প্রকাশ করেছি। এটা কিন্তু মুক্তিযুদ্ধের ওই ইয়ে না, সার্টিফিকেট না যে এটার জন্য আপনাকে ভাতা দিতে হবে। শহীদ লাগাইলে কিন্তু সরকারি কোনো ভাতা চায় না, আপনার ছাত্রলীগের কাছে। এই ঘটনার জন্য আমি কিন্তু পরবর্তীতে আমি দুঃখ প্রকাশ করেছি। হ্যাঁ, পরবর্তীতে আমি এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছি, তো অনেকে খারাপ লেগেছে। একজন মানুষ মারা গেলে আসলে থাকে না। রাইট, আমি বলেছি ইলিয়াস ভাই অনুভূতিতে আঘাত দিয়েছেন, আপনি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছেন, এটা করা ঠিক হয় না। কারণ কবর কিন্তু সবারই থাকবে, বাড়িঘর সবারই থাকবে। ভাই আমি দুঃখ প্রকাশ করেছি ইলিয়াস ভাই, আমি আবারও বলছি, একজন মানুষ মারা গেলে তার কিছু থাকে না। এই ঘটনার পরে আমি দুঃখ প্রকাশ করেছি যে অনেক ধন্যবাদ ভাই, অনেক ধন্যবাদ আপনার কাছে। এটা এই ধরনের, আপনার কাছে অন্তত আমার এই ধরনের প্রত্যাশা ছিল যে আপনি অনেক আগে এটা নিয়ে এটা অ্যাপ্রিশিয়েট করি আমরা। হ্যাঁ, আপনার কাছে এটা আমরা অন্তত আশা করি নাই। এটা অন্য ছাত্রলীগের কারো কাছে, লেখক ভট্টাচার্যের কাছে আশা করতে পারি, কিন্তু আপনার কাছে আমরা যখন গিয়ে ভাই আমি যখন গিয়েছিলাম ক্ষমা চেয়েছেন, সবাই মিলে বলেছেন। দ্যাটস গ্রেট। ইলিয়াস ভাই বলবেন। জি, তো এখন এইসব যদি বাদ দেওয়া হয়, আপনি এককভাবে তো ছাত্রলীগকে রিপ্রেজেন্ট করেন না। ছাত্রলীগের যে চরিত্র সেটা আমরা জাহাঙ্গীরনগরে আজকে যে আপনার যে ঘটনা, আমি ভাই চেষ্টা করছি পজিটিভ দিকে দেওয়ার জন্য চেষ্টা করেছি। রাইট, কিন্তু সেটা আমরা দেখছি না। দেশের সার্বিকভাবে ছাত্রলীগ পজিটিভ দিকে যাচ্ছে। আপনি যেটা চাচ্ছেন সেটা হচ্ছে না, বরং আপনাকে সরিয়ে দেওয়া হয়েছে। আপনি তো চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলতে গিয়েছিলেন আপনার অভিমত অনুযায়ী, অতএব আপনাকে কিন্তু রাখা হয়নি, আপনাকে সরিয়ে আমার অনুযায়ী না, আপনি তো জানেনই, সেটা তো আমি ওপেনলি দিয়েছি। পিসি ম্যাডামের দুর্নীতির সব তথ্য আমি ওপেন দিয়েছি, বা 4বার আমি আপলোড করেছি ফেসবুকে। আপনার কাছে আসবো আমি, মানে ইলিয়াস ভাই শেষ করলে 1 মিনিট করে সবাই একটু বলার সুযোগ পাবেন। জি, এরপরে অনুষ্ঠান শেষ করব। জি, এটাই হচ্ছে বেসিক্যালি এটাই হচ্ছে ছাত্রলীগের চরিত্র। আমরা যেটা দেখছি, হাতুড়ি চাপাতি থেকে শুরু করে অনেক ঘটনা ঘটছে, অথচ শিবিরের মেসেজ যাওয়া হচ্ছে, শিবিরের লোকজন যেখানে থাকছে সেখানে কোরআন হাদিসের বই পাওয়া হচ্ছে। সেই কোরআন হাদিসের বইকে বলা হচ্ছে জঙ্গি। ভাই শিবির নিয়ে আসলে বললেন না ইলিয়াস ভাই, একবারে ব্রাশ ফায়ার করে আপনি 8 জনকে মেরে ফেলছেন। আপনার তো এটা নিশ্চয়ই মনে আছে। মানুষ মানে একজন ছাত্রকে মেরে ম্যানহোলে ফেলে রাখছে। তো মারিং কাটিং এর ইতিহাস কিন্তু শিবির শুরু করেছে। এই রক কাটা বলেন বা আদার্স যাই বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি 2006 সালে পরীক্ষা দিতে গিয়েছি, তাদের ত্রাস দেখেছি। আমি কেন সেরা জিন্স পরেছি এর জন্য আমাকে নিয়ে র‍্যাক দিয়েছে। আরে ভাই প্লিজ, ইতিহাস চট্টগ্রাম বিশ্ব ভাই আমাকে নিশ্চিত করে যাব। আমার ইতিহাস নিয়ে টান দিলে 73-এ যাব, যে সময় শিবির আসেও না এই দেশে। আমি নিজে শিবিরের র‍্যাগিং এর শিকার আমি হয়েছি 2006 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামানত হলে। ভাই আমি অস্বীকার করি না তো শিবির র‍্যাগিং করে না, আমি অস্বীকার করি না। শিবির রক কেটেছে, এটাও আমি স্বীকার করছি। কিন্তু শিবির রক কেটেছে, শিবির কয়জন মানুষকে মেরেছে, শিবির কোথায় একটা টেন্ডারবাজির একটা মামলা দেখাবেন, শিবিরের বিরুদ্ধে একটা ধর্ষণের মামলা দেখাবেন। আমি কাউকে সাপোর্ট করছি না, আমি কাউকে না এই ক্ষেত্রে আমি বলবো না। আমি শিবিরের কথা বলছি না, যে ওই ছাড়া ওরা ধর্মীয় এক্সট্রিমিজম প্র্যাকটিস করে, কিন্তু এই যে টেন্ডারবাজি নিয়ে আমি কখনো দেখি নাই। এই টেন্ডারবাজির কথা কিন্তু ভাই, টেন্ডারবাজির এসব রাজনীতি ছাত্র রাজনীতিতে ঢুকিয়েছে এই আপনার জিয়াউর রহমান। এটা তো আপনি অস্বীকার করবেন না ভাই। হতে পারে কেন? আপনি ইতিহাস জানেন না? না আমি শুনি নাই জিয়াউর রহমান ছাত্রলীগে ছাত্র রাজনীতিতে এই টেন্ডারবাজি ঢুকিয়েছে, এটা আমি শুনি নাই, আমি জানি না। আমি কোন, আপনি যদি রেফারেন্স দিতে পারেন, আপনি একটা বই দেন, একটা বইয়ের নাম বলেন, আমি ওই বইটা পড়বো। আমি আপনাকে দিব। জি প্লিজ, অবশ্যই দিবেন। এরপরে হচ্ছে আপনার জাহাঙ্গীরনগরে যে ঘটনা হচ্ছে, জাহাঙ্গীরনগরে ধর্ষণের সেঞ্চুরি পালন হয়েছে, এটা কি মিথ্যা কথা ভাই? এটা আপনি জানেন? এটা আপনাদের এটা নিয়ে একটা লেখা আপনাকে দিব। এটা কোনো দালিলিক প্রমাণ নাই, এটা নিয়ে একটা পুরো লেখা আপনাকে দিব ভাই। ঠিক আছে, এই সব মিলিয়ে আমি এখন ছাত্রলীগের যে অবস্থা দেখছি ভাই, এটা আসলে কোনো ভদ্র মানুষ এদের সাথে এই মুহূর্তে অন্তত সম্পৃক্ত থাকতে পারে না, কারণ ইমেজটা এখন যেই জায়গায় এসে পৌঁছেছে। কারণ আমি মনে করি যাদের বাবা